প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সবসময় পারফেক্ট লজিক বা নিত্য নৈমিত্তিক ঘটনা প্রবাহগুলো কখনো কাদায়, কখনো স্মৃতি হয়ে মস্তিষ্কের ভিতরে রয়ে যায়, যেগুলো ধিকে ধিকে মানুষকে বিনোদনের কাছ থেকে অনেক দূরে ঠেলে দেয়। কিছু স্মৃতি কথা নিয়ে আজকে একটি ভিডিও করব। মনটা খুব একটা ভালো না, কারণ বারবার মনের ভিতরে খুঁচিয়ে অনেক স্মৃতি কথা আগলে দেয়। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর শেষে যেয়ে যে প্রতিবেদনগুলো পেশ করে, অত্যন্ত কষ্টদায়ক, মর্ম বেদনাদায়ক, একেবারে সরাসরি হিতে তীর শুল বিঁধে যাওয়ার মতো। আমি এমনিতে আবেগী মানুষ, আবেগ সারা জীবনকেই তাড়িত করে নিয়ে বেরিয়েছে। যে আবেগ জীবনকে খুব একটা বেশি সামনে এগোতে দেয়নি, চেপে ধরে যেন মানুষের ভিতরেই আমাকে রেখে দিয়েছে। মানুষের বের হইতে অন্য কোনো অনুসন্ধানে অর্থ করি যশ খ্যাতির দিকে গতি দিল না। সবসময় আবেগ যেন আমাকে একেবারে সাধারণ মানুষের সাথে পিষে নিষ্পেষিত করে রেখেছে। আমার বাসা একটি জেলা পুলিশ লাইনের সংলগ্ন মানে কাছেই। জেলা পুলিশ লাইন বিশ্ব রোডের পাশেই পুলিশ লাইনের বিপরীতে একটি কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছটার উচ্চতা সর্বোচ্চ 20-25 ফুট এবং ঘেরটা ওই রকমেরই হবে, 15-20 ফিট জুড়ে ছিল। সারাদিন গাছের 2-1টা পাখি এসে বসতো, থাকতো বা চলে যেত, কিন্তু পুলিশ লাইন বা তৎসংলগ্ন মসজিদগুলো আজান হলে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে ওই কাঁঠাল গাছে থাকতো, বসতো, কিচির মিচির শব্দে কি যে একটা আনন্দের সমারোহ ঘটাতো। আমি নিভৃত চাই। অনেক সময় কাঁঠাল গাছের গোড়ায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে পাখিদের গান শুনতাম, আনন্দ উপভোগ করতাম। কি বৈচিত্র্যময় জীবন! সারাদিন কোথায় থাকে, কি খায়, রাতেই গাছের ডালে বসে থাকবে, কিভাবে ঘুমাবে, অনেক কিছু। কিন্তু একদিন এই পুলিশ লাইনের আরআই সাহেব, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, পুলিশেরই রাষ্ট্র ছিল তখন। পুলিশ এতটা ক্ষমতাশালী ছিল, পশু পাখি কেন, মানুষ মারতেও তো দ্বিধাবোধ করেনি। অহরহ মানুষকে যা ইচ্ছে তাই ভাবে অপমান, অপদস্থ, হেয় প্রতিপন্ন, মানুষকে যত ধরনের অমানবিক, অমানসিক পশু পাখিদের আওতায় রাখা যায়, পুলিশ সর্বস্তরেই, সর্বক্ষেত্রেই, সর্বখানেই আপ্রাণ চেষ্টা করেই গেছে শেষ পর্যন্ত। আর আমি যে কর্ম করে এসেছি সেটা নিয়ে তো পরিচয় দেওয়াই যেত না। যা ইচ্ছে তাই গালাগালি, তীক্ষ্ণ চোখে তাকানো, বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্নভাবে ঘৃণার চোখে দেখত। এই আরআই সাহেব মাঝিদের সাথে বা এলাকার তাদের মনতুষ্টকর কিছু দালাল চাটুকার থাকে, তাদের মাধ্যমে জাল সংগ্রহ করে এবং জাল সংগ্রহ করে একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের সময়, যখন ওদিকে মসজিদে নামাজ হচ্ছে, তখন তিনি এসে আশেপাশের দোকানের লাইট বন্ধ করে দিয়ে ওই জাল দিয়ে পুরা গাছটার উপরে
ঘিরে ছেয়ে ফেলে এবং বাঁশ দিয়ে ডালে আঘাত করার ফলে পাখিগুলা যখন পুরা ডাল ছেড়ে জালের বিভিন্নভাবে আটকে যায়, তখন জাল এক পাশের থেকে গুছাইতে গুছাইতে নিয়ে এসে তার নিচে নামাই নিয়ে আসে। হতভাগ্য, নিরুপায়, এই অসহায় কয়েক হাজার চড়ুই পাখি জালের ভিতরে বড় এক কুণ্ডলি পাকিয়ে নিচেই নামায়। ওনার আদেশেই পরে দোকানের লাইট জ্বালানো হয়। আমি দেখেছি জালের ভিতরে বিক্ষিপ্তভাবে অসহায়ের মতো কেউ চিত কায় টুপুর সোজা হয়ে সেই জালের ভিতরে নিরীহ কতটা অসহায়ভাবে ওই ছোট্ট চড়ুই পাখিরগুলো ছোট ছোট চোখগুলো কতটা হতবিহ্বল, কতটা অবাক, কতটা অসহায় নিরুপায় হয়ে আমাদের এই মানুষ সম্প্রদায়ের দিকে কি করুণার চোখে তারা তাকাচ্ছিল। হয়তো মুক্তি কামনা করে, হয়তো তাদের বিপদের থেকে উদ্ধার করার করুণা বাসনা নিয়ে, তাদেরকে ছেড়ে দেওয়ার প্রলাপ নিয়ে তারা তাদের শরীরের সর্বশক্তি দিয়ে কিচির মিচির করে শব্দ করছিল। দর্শকের সারিতে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমি বলছি, আমি আবেগী লোক। বুক ফেটে এতটা কান্না আসছিল যে সেখানে দাঁড়িয়ে মানুষের ভিতরে বয়স্ক লোক হিসাবে কান্না করা সম্ভব নয়। বাসার ভিতরে এসেও কান্না করা সম্ভব নয়, কিন্তু গেটের ভিতরে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ একা একা কেঁদেছিলাম। সেই অসহায় পাখিগুলোর কথা পরবর্তীতে এই 2024 আগস্টে, জুলাইয়ের শেষের থেকে শুরু করে, জুলাই প্রথম থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যেসব অসহায় ছাত্ররা রাস্তায় ছিল, তারা কতটা নিরুপায়, কতটা অসহায় অবস্থায়, খালি হাত, মা বাবা নেই, অভিভাবক নেই, ঘর ছাড়া, ম্যাচ ছাড়া, হোস্টেল ছেড়ে রাজপথে ঘুম, রাজপথে মিছিল, একে অপরকে জড়িয়ে ধরে আপ্রাণ চেষ্টা, দেশ মাতৃকার সংগ্রামে তাদের আহ্বান। হয়তো ফিরে যেতে পারত, কিন্তু তাদের বিবেকের দায়বদ্ধতাই হোক, তাদের অমীয় কোনো নির্দেশ, ঐশ্বরিক কোনো ভাবাবেগ তাদেরকে এমনভাবেই তাড়িত করে রেখেছিল, তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, অথচ রাজপথ ছেড়ে যায়নি। মাঝে মাঝে ধিক্কার, ঘৃণা নিজের উপরে যেমন হয়, তেমন এই বয়সী মানুষদের উপরেও। আমরা যারা বলো দাবাল এখনো বেঁচে আছি, কেন বেঁচে আছি? কি দরকার আমাদের বেঁচে থাকার? যাদের প্রয়োজন ছিল বেঁচে থাকার, তারা চলে গেল। যাদের আকাঙ্ক্ষা ছিল, যাদের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের, একটি মানবিক বাংলাদেশের, একটি স্বচ্ছ সুন্দর প্রেমময় বাংলাদেশের, সেই স্বপ্ন ধারণকারী মানুষগুলো প্রায় 1,500-2,000 যুবক, বিভিন্ন পেশার, কতটা অসহায় করে রেখে গেছে তাদের অনেকের ফ্যামিলি, অনেকের মা বাবাকে কতটা ভাবাবেগপূর্ণ কান্নাময় জীবনের সাগরে তাদেরকে রেখে এইসব ছেলেগুলো আমাদের থেকে চলে গেছে। কিন্তু তাদের স্বপ্ন পূরণে, তাদের সেই আকুতি মিনতি, তাদের সেই ভাবাবেগকে ধারণ করবার জন্য আমরা যারা বলদ, এই আবালে বৃদ্ধ বয়সে, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন, তাদের কি একবারও এদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা, এদের মনে কি বাসনা ছিল, কি কামনা ছিল, এটা নিয়ে চিন্তা ভাবনা যেমন, ঠিক তেমনি রাজনৈতিক নেতার নামে যেসব কুলঙ্গাররা, যারা মনে করে শুধু তারাই দেশের হত্যাকর্তা, শুধু তারাই দেশ পরিচালনার জন্য স্রষ্টা, তাদেরকেই প্রতিষ্ঠিত করেছে, শুধু তাদের হাতেই সমস্ত দেশের ক্ষমতার উৎস, অধিকার, তারা যেটা বলবে সেটাই দেশের জনগণ
কৃতদাসের মতো মাথা পেতে নেবে, সেই সব নেতাদের প্রতি এতটা ধিক্কার, এতটা ঘৃণার বোধ কাজ করছে আমার। গতকাল সর্বদলীয় মিটিং ছিল 5ই আগস্টের একটি ঘোষণাপত্র প্রণয়নের। তা নিয়ে কত প্রশ্ন, কত কথা, কাউকে আগে ডাকা হলো, কাউকে পরে ডাকা হলো। উপদেষ্টা মণ্ডলীরও যেমন ভুল ত্রুটি আছে, কিন্তু এই ভুল ত্রুটি, তারা তো অরাজনৈতিক সদস্য, তারা তো এতটা পরিপক্ক নয় যতটা আমরা নিজেরা দলীয়ভাবে সম্মান চাচ্ছি, দলীয়ভাবে নিজেদের অবস্থানকে অটুট মজবুত রাখতে চাচ্ছি। তারা হয়তো অপরিপক্ক, কিন্তু আপনারা যারা পরিপক্ক, যারা বোঝেন, তাদের ভিতর থেকেই কেন এই কথাগুলো আসেনি যে ঘোষণাপত্র প্রয়োজন এবং সেটা আরও আগেই করার প্রয়োজন ছিল, অথবা এখনো হলেও এই মুহূর্তেই 5ই আগস্টের সেসব সন্তানদের, আসলে ওনাদের তো কেউ মারা যায়নি, কোনো নেতার কোনো সন্তান মারা গেছে বলে আজ এ পর্যন্ত বের হয়নি। দলীয় নেতা মারা গেছে তাতে কি, ওই নেতার আছে বলেই তো ওনারা নেতা। একজন নিরীহ দিনমজুর, একজন মুদি ব্যবসায়ী, একজন চা বিক্রেতা, একজন ফুটপাতের দোকানদার, বিভিন্ন পেশার মানুষ যারা মারা গেছে, 2-1 কোটি মারা গেলে সব নেতাদের কি আসে যায়? কিন্তু এরা তো স্বপ্ন ধারণ করে, এরাও তো দেশকে ভালোবাসে, দেশকে সুন্দর দেখতে চায়। এই মানুষের দায় দায়িত্ব নিয়ে মানুষ এগিয়ে আসার মতো উদার রাজনৈতিক দল এদেশের সৃষ্টিতেই শুরু হয়নি। এদেশের শুরুতেই গলদ, এবং সেইভাবেই রাজনৈতিক দলগুলো নষ্ট আকারেই, নষ্ট ভ্রূণেই, এতটা নষ্ট ভ্রূণেই এরা জন্মেছে যে একটি সুন্দর রাজনৈতিক, একটি পরিপক্ক পরিবেশগত অবকাঠামোগত রাজনৈতিক দল যে গঠিত হইতে পারে, যে দল শুধু মানুষের কল্যাণেই কাজ করবে, এটা তাদের চিন্তা ভাবনার অনেক বাইরে। এদের শুধু লুটপাট, লুটতরাজ, দখলদারিত্ব, জনগণের মাথা কেটে, পয়সা কেটে, ঘাম কেটে জনগণকে নিষ্পেষিত করে নিজেদের ভবিষ্যৎ আখের প্রতিষ্ঠার এক উন্মাদ প্রতিযোগিতায় যেন এই সমস্ত রাজনৈতিক দলগুলোর অনুমোদিত হয়ে এসেছে রাজনীতি করার জন্য। কষ্টটা এখানেই যে দেশের সাধারণ মানুষ তাদের সাধারণ কথাগুলো সাধারণভাবে বলতে চায়, কিন্তু এতটা শ্রেণী বিভেদ, এতটা বৈষম্যর দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সাধারণ মানুষের আর্তনাদ, সাধারণ মানুষের কথা অত দূরে পৌঁছাবার মতো কোনো মাধ্যম আর নাই, আর হয়তো প্রতিষ্ঠিতও হবে না। যে মাধ্যমগুলো জনপ্রতিনিধিত্ব করে, সে মাধ্যমগুলো তৃতীয় মাধ্যম, কিন্তু তাদের উপরে সর্বশক্তি নিয়ে যারা উচ্চ পর্যায়ে আছে, মূল বৈষম্যটা সেখানেই। সাধারণ বাংলাদেশি, সাধারণ মানুষ, সাধারণ জনগণের থেকে বৈষম্যের দূরত্বে তারা এত উচ্চ মর্গে বসবাস, অবস্থান তাদের, যে তারা আভিজাত্যের শিখরে বসে দেশকে শুধু কৃতদাস, জনগণকে শুধু কৃতদাসী ভেবে যাবে। রাজনৈতিক মানুষের নিয়ে যে রাজনীতি, জনগণের যে রাজনীতি, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের যে রাজনীতি, সেই মর্গে বসে, সেই উচ্চাসনে বসে কোনো দিনও সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত একেবারে তৃণমূল সাধারণ মানুষের ভিতর থেকে এর প্রতিনিধিত্ব তৈরি না হয়ে যাবে। আর এর একটাই প্রতিনিধিত্ব তৈরি হওয়ার রাস্তা, সংসদ সদস্যের বাইরে সাধারণ প্রতিনিধিত্ব, সাধারণ মানুষের সংযোগ, সাধারণ মানুষের প্রলাপ, সাধারণ মানুষের কথা শোনার জন্য সাধারণ মানুষেরই একটি সংসদ হইতে হবে। ওই সংসদ ভবনেই, যেখানে সরাসরি সরকার
নিজে কানে শ্রবণ করতে পারবেন। এই মাধ্যম ব্যতীত এই বৈষম্যময় তথাকথিত রাজনৈতিক বিলাসবহুল জীবনের অধিকারী এই নেতাদের থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করে নিয়ে সাধারণ মানুষকে রাষ্ট্রের অবকাঠামোতে অন্তর্ভুক্ত করা না গেলে কোনো সংস্কার, কোনো আন্দোলন, কোনো কিছুই প্রয়োজনে আসবে না। সাধারণ মানুষ সাধারণই থেকে যাবে, আর অসাধারণ মানুষ বৈষম্য দূরীকরণের নামে আরও বৈষম্যের সৃষ্টি করে তাদেরকে তারা প্রতিষ্ঠিত করার সর্বপ্রয়োগ চেষ্টা করে যাবে। এই জন্য পিনাকির মতো অনেকদিন পরে হলে উচ্চারিত হচ্ছে ইনকিলাব, জিন্দাবাদ, শুধু জিন্দাবাদই নয়, ইনকিলাব অর্থাৎ আন্দোলন চলতেই থাকবে। এই আন্দোলন থেমে যাবে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলে এসে সাধারণ মানুষের কথা শুনবার জায়গা, কথা শুনবার মতো মানুষ উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত না হয়। আশা করি সাধারণ মানুষ কথা বলা শিখবে, সাধারণ মানুষই একদিন অসাধারণ হয়ে এই বাংলার নেতৃত্বে আসবে। আসসালামু আলাইকুম।